কত রকম অপকর্ম হচ্ছে, দুর্নীতি হয়েছে, দুর্নীতিতে পরিকল্পনা হচ্ছে তৃণমূলের হেডকোয়ার্টার থেকে। তার অন্যতম একজন বড় সৈনিক ছিলেন বিকাশের দাদা বিনয়, সে আজকে দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে। এবং বিকাশও অনেক তথ্য জানেন, সেই সব তথ্য প্রকাশ হলে পরে সত্যিতে বিপদে পড়বেন। আমরা তো অনেক কথা শুনি, সবই রহস্যময় জগতে। পশ্চিমবঙ্গে এখন গত 10 বছর ধরে শুধু রহস্য আর রহস্য। এই সময় একটা ফেলুদা বা একটা ব্যোমকেশ থাকলে হয়তো অনেক উপকার হতো পশ্চিমবঙ্গের। এটা যদি হয় তাহলে তো বুঝতে হবে রাজ্য সরকারের চূড়ান্ত ব্যর্থতা। আর ভার্চুয়ালি এই বিচার করে কতটা কার্যকর হবে আমি জানি না। এখন সেটা যিনি অভিযুক্ত তার আইনজীবীরাই ঠিক করবেন, বলবেন। তাকে সশরীরে আদালতে হাজির করতে আপত্তি কোথায়? ভয় পাচ্ছেন তিনি মানুষের কাছে কথা বলবেন, নাকি ভয় হচ্ছে তাকে খুন করে দেওয়া হবে? কি ভয় সেটাও স্পষ্ট করে বলতে হবে। জামিন পাওয়া মানেই কিন্তু প্রয়াগ যাত্রা নয়। জামিন পাওয়াটা একটা আইনি প্রক্রিয়া, স্বাভাবিক বিষয়। এতদিন ধরে আটকাচ্ছেন, জামিন পেতেই পারেন। জামিন পেয়েছে মানে যে তারা একেবারে আহ, উম, আহ, নির্দোষ মুক্ত হয়ে বেরিয়ে পড়লেন, এখন গিয়ে কেদারনাথে গিয়ে পুজো দিয়ে আসবেন তা নয়। তো হঠাৎ বুঝলাম না, সিপিএম শূন্য থেকে এক হচ্ছে না, কুণাল বাবুর এত ব্যথা কেন? তাহলে কি কুণাল বাবুর মনে এখনো ভয়টা আছে যে সিপিএম উঠে আসতে পারে? আমি না এই অঙ্কটা বুঝি না, যে শূন্য, যার অস্তিত্ব নেই, তাকে নিয়ে এত আলোচনা, এত সময় নষ্ট। আমি তো দেখেছি এক সময় গ্রামে গিয়ে, যখন যাই তখন তৃণমূল কংগ্রেসের লোকেরা পালিয়ে যান গরিব মানুষের কাছে ওখানে পৌঁছে। কিন্তু আমরা যেই চলে আসি তারপরে আবার তারা জড়ো হন। আর ওর নেতৃত্ব নিজেই বলেছেন যে তিনি সকাল থেকে মনিটর করেছেন। কি মনিটর করেছেন? জ্বরটা দিন। আমি তো পরিষ্কার অভিযোগ করছি, এই যে মনিটর করেছেন, সেই মনিটরটা তিনি করেছেন কিভাবে সাক্ষ্য লোপাট করা যায়। আজকে সিবিআই তদন্ত করছে, সাক্ষ্য লোপাটের বিষয় নিয়ে চার্জশিট দাখিল হবে। মানুষের পাহারাদার তাই আজকে কৃষকরা ফসলের দাম পায় না, আত্মহত্যা করে। মানুষের পাহারাদার তাই তৃণমূল কর্মীরা ধর্ষণের সঙ্গে যুক্ত হয়ে পড়ে। মানুষের পাহারাদার সেই জন্য তৃণমূল কর্মীরা দিনের বেলায় কলকাতা শহরের বুকে শুট আউট করে। মানুষের পাহারাদার তাই তৃণমূল কর্মীরা বেআইনি নির্মাণের সঙ্গে যুক্ত থাকেন। এই সবই তো মানুষের পাহারাদারের ব্যাপার। কখনো শুনেছেন ভারতবর্ষের কোনো রাজনীতিবিদ বলেছেন যে আমার মৃত্যু পর্যন্ত স্ট্যাচু না হয়? করতেই পারে, কেন? অনেক কুকর্মের ইতিহাস তো উনি জানেন। ওর দাদা বিনয় মিশ্র তিনি দেশ ছেড়ে পালিয়ে গেছেন, যিনি যুব কংগ্রেসের বড় নেতা ছিলেন, তৃণমূল দলের সেনাপতির অত্যন্ত বিশ্বস্ত মানুষ ছিলেন। দেশ ছেড়ে পালিয়ে গিয়ে তিনি কোন একটা দেশে, যেন খুব নাম না জানা দেশে গিয়ে সেখানকার নাগরিকত্ব নিয়ে বসবাস করছেন। এবং তিনি বিকাশ নামটা শুনে আমি প্রথমে ঘাবড়ে গিয়েছিলাম। তো যাই হোক, তিনি বলছেন যে তিনি মুখ খুললে সরকার পড়ে যাবে। তো যারা এত জানেন সরকারের অপকর্ম দুষ্কর্ম, যাদের জন্য তারা ভুগছেন, তারা মুখ খুলছেন না কেন? আমার কাছে এটি প্রশ্ন। মুখ খুললে পড়ে যাবে না বলে মুখ খুলে সত্যটা বলুন সমাজের জন্য, মানুষের জন্য। সুতরাং মানুষ তাতে মনে রাখবে। স্যার, আমরা দেখেছিলাম কয়েকদিন আগে তিলোত্তমা কাণ্ডে অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার প্রিজন ভ্যানে ওঠার আগে চিৎকার করে বলেছিলেন আমাকে বিনীত গোয়েল ফাঁসাচ্ছে। এবার ফের প্রিজন ভ্যান থেকে বিস্ফোরক অভিযোগ করলেন অভিযুক্ত বিকাশ মিশ্র। উনি কি জেলে থাকতে পারে বলে আপনার মনে হয়? জানেন তো, তার যত রকম অপকর্ম হচ্ছে, দুর্নীতি হয়েছে, দুর্নীতিতে পরিকল্পনা হচ্ছে তৃণমূলের হেডকোয়ার্টার থেকে। তার অন্যতম একজন বড় সৈনিক ছিলেন বিকাশের দাদা বিনয়, সে আজকে দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে। এবং বিকাশও অনেক তথ্য জানেন, সেই সব তথ্য প্রকাশ হলে পরে সত্যিতে বিপদে পড়বেন। আমরা তো অনেক কথা শুনি, কি করে ট্রাকে করে করে টাকা যেত বিভিন্ন জায়গা থেকে, নির্দিষ্ট কয়েকটি স্থান থেকে এদিক ওদিকে, তো অনেক মানুষ বলেন। সেসব ওরা জানেন, ওরা সেই সত্য কথাটা বলুন সমাজের জন্য। এই যে পক্সো মামলায় গ্রেফতার হলেন বিকাশ মিশ্রা এবং তার স্ত্রীর অভিযোগের ভিত্তিতে নাকি তিনি গ্রেফতার, এর পেছনে কোনো অঙ্ক আছে বলে আপনার? দেখুন, সেই সব বলা মুশকিল। সে পক্সো মামলায় অভিযুক্ত হয়েছেন, হয়তো অভিযোগের সত্যতা আছে কিনা আমি জানি না। আর ওর স্ত্রী অভিযোগ করেছেন বলছেন, আরো মারাত্মক। স্ত্রী হঠাৎ এই ধরনের অভিযোগ করতে যাবেন কেন? তার নিজস্ব জীবন সঙ্গীকে সংশোধন করার চেষ্টা না করে। এর পেছনে আবার অন্য কোনো খেলা আছে কিনা? সবই রহস্যময় জগতে। পশ্চিমবঙ্গে এখন গত 10 বছর ধরে শুধু রহস্য আর রহস্য। এই সময় একটা ফেলুদা বা একটা ব্যোমকেশ থাকলে হয়তো অনেক উপকার হতো পশ্চিমবঙ্গের। স্যার, কয়লা পাচার মামলায় অভিযুক্ত এবং যাকে দিয়ে আজকে আলোচনা শুরু হলো, অর্থাৎ বিকাশ মিশ্রার দাদা বিনয় মিশ্র, আমি সে প্রসঙ্গে বলবো সেই বিনয় মিশ্র তার নাগাল এখনো পুলিশ পায়নি, কারণ সে নাকি আপনি যেরকমটা বললেন অন্য দেশে আশ্রয় নিয়েছে। সে গেলই বা কি করে দেশ থেকে? পুলিশ পায়নি মানে পুলিশ পেতে চায়নি। পুলিশ যদি এতদিন
সক্রিয়ভাবে আইন মেনে দায়িত্ব পালন করতেন, তাহলে এই সমস্ত ঘটনা ঘটতে পারতো নাকি? এতদিন পর্যন্ত পুলিশ কাজ করেছেন মুখ্যমন্ত্রী প্রত্যক্ষ নির্দেশে, যে নির্দেশের মূল সূত্রই ছিল এই সমস্ত অপরাধ কর্মকে বাঁচিয়ে রাখতে হবে। তা না হলে তৃণমূল দল বাঁচে না, তা না হলে 6-0 হলে লাফালাফি করতে পারে না, সেই জন্যই তো এসব করেছেন তারা। তাই পুলিশ এতদিন নিষ্ক্রিয় ছিলেন, আজও নিষ্ক্রিয় থাকবেন। পুলিশের কাজকর্ম 2-4টে এদিক ওদিক ধরতে বাধ্য হন জনগণের চাপে, এবং দুদিন বাদে দেখবেন এটাও মিলিয়ে যাবে। বিকাশ মিশ্র আইনজীবী তিনি বলছেন কয়লা কেলেঙ্কারিতে বিনয় মিশ্রকে ধরতে পারলো না, অপদার্থতা পুলিশের, যেখানেই সে পালিয়ে যাক তাকে ধরে আনতে পারেনি পুলিশ, তার জায়গায় তার ভাইকে অন্য মামলায় ধরা হয়েছে। সে অভিযোগ তারা অভিযোগ করতেই পারেন। অন্য মামলায় কেন, আরও তথ্য প্রমাণ নিয়ে তদন্ত করলে হয়তো দেখা যাবে যে এই বিকাশ মিশ্র অনেক তথ্য দিতে পারেন, তিনিও হয়তো এই সবের সঙ্গে যুক্ত ছিলেন প্রত্যক্ষ বা পরোক্ষভাবে। স্যার আমরা দেখলাম যে আর.জি. কর মামলার যে নিয়মিত শুনানি 11 তারিখ থেকে সেটি শুরু হয়েছে, এখনো অব্দি শুনতে পাচ্ছি আমরা, ভেরি রিসেন্ট যেটা শোনা গেল যে শুনানি চলবে কিন্তু আর আদালতে আনা হবে না আর.জি. কর মামলায় ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে। আর.জি. কর ধর্ষণ এবং খুনের বিচার পর্ব সোমবার থেকে অর্থাৎ আজ থেকেই হবে ভার্চুয়ালি, এমনটাই সিদ্ধান্ত হয়েছে, এবং সংশোধনাগারের আলাদা ঘরে বসে ভার্চুয়ালি বিচার পর্বে অংশ নেবেন অভিযুক্ত। নিরাপত্তার কারণে শিয়ালদহ আদালতে তাকে সশরীরে হাজির না করেই ভার্চুয়ালি এই এটা যদি হয় তাহলে তো বুঝতে হবে রাজ্য সরকারের চূড়ান্ত ব্যর্থতা। আর ভার্চুয়ালি এই বিচার করে কতটা কার্যকর হবে আমি জানি না। এখন সেটা যিনি অভিযুক্ত তার আইনজীবীরাই ঠিক করবেন, বলবেন। তাকে সশরীরে আদালতে হাজির করতে আপত্তি কোথায়? ভয় পাচ্ছেন তিনি মানুষের কাছে কথা বলবেন, নাকি ভয় হচ্ছে তাকে খুন করে দেওয়া হবে? কি ভয় সেটাও স্পষ্ট করে বলতে হবে। কি কারণে আজকে ভার্চুয়াল শুনানি হচ্ছে যেখানে সে ফিজিক্যালি হাজির হতে পারেন? ফিজিক্যালি হাজির হওয়া অসম্ভব হলে ভার্চুয়ালি হলে আলাদা কথা। এটা কেন পরিস্থিতি তৈরি হলো এটা পরিষ্কার করে বলতে হবে রাজ্য প্রশাসনকে। স্যার এসএসসি জামিন মামলায় নতুন বেঞ্চ গঠন, যেভাবে একের পর এক সকলে জামিন পেয়ে যাচ্ছে, কি বলবেন? জামিন পাওয়া মানেই কিন্তু প্রয়াগ যাত্রা নয়। জামিন পাওয়াটা একটা আইনি প্রক্রিয়া, স্বাভাবিক বিষয়। এতদিন ধরে আটকাচ্ছেন, জামিন পেতেই পারেন। জামিন পেয়েছে মানে যে তারা একেবারে আহ, উম, আহ, নির্দোষ মুক্ত হয়ে বেরিয়ে পড়লেন, এখন গিয়ে কেদারনাথে গিয়ে পুজো দিয়ে আসবেন, তা নয়। অভয়া কাণ্ড নিয়ে মুখ খোলায় তৃণমূলের জাতীয় কর্মসমিতির বৈঠকে প্রাক্ত সংসদ সুখেন্দু শেখর রায়, প্রতিবাদের মাসুল বললেন কিষাণ চট্টোপাধ্যায়। বটেই তো, তৃণমূল কংগ্রেসে থাকবেন আর স্বাধীনভাবে কথা বলবেন, এটা তো সম্ভব না। সুখেন্দুবাবু তিনি পেশায় আইনজীবী, তার খানিকটা মানবতা বোধ আছে বলেই তিনি সেখানে মুখ খুলেছেন, তাই তাকে ব্রাত্য হতে হয়েছে। সুখেন্দুবাবু যদি আরও মুখ খোলেন তাহলে দেখবেন অনেক বেশি ব্রাত্য হয়ে যাবেন। এগুলো তো এক ধরনের থ্রেট। এরপর ওকে বলবেন বেশি কথা বলে লাশ পড়ে যাবে, এতে বিস্মিত হবেন না আপনারা। স্যার শেষ পর্যন্ত 6টি আসনেই জিতলো তৃণমূল, তবে শাসক দলের জয়ের পাশাপাশি নতুন করে আলোচনা শুরু হয়েছে বাম কংগ্রেসকে নিয়ে। উপনির্বাচনে কোনো আসনে সেভাবে দাগ কাটতে পারেনি বাম কিংবা কংগ্রেসরা, জোট না করে লড়েছিল এবারে বাম কংগ্রেস। জোট করলে কি প্রাপ্ত ভোটের হার বাড়তো? দেখুন, নির্বাচন প্রক্রিয়াটা না সহজ সমীকরণ নয়। নির্বাচন অনেক কিছু বিষয়ের উপর নির্ভর করে। এই 6টি বিধানসভা উপনির্বাচনের আগে কিন্তু আমি বারবার বলেছি এই নিয়ে কোনো রকম ভবিষ্যৎবাণীর মধ্যে যাবেন না। এই ছটাই তৃণমূল পাবে। তার কারণ নির্বাচনটা কি নির্বাচনের মতো হচ্ছে? নির্বাচনটা নির্বাচনের মতো হতে গেলে গ্রামে গ্রামে সার্ভে করে দেখতে হবে কোন কোন বাড়িতে গিয়ে প্রতিদিন বলেছে আমাদের ভোট না দিলে তুমি সরকারি এই সুবিধাগুলো পাবে না, পরদিন তোমার ঘর জ্বালিয়ে দেবো, তোমার মেয়েকে রাস্তায় তুলে নিয়ে গিয়ে রেপ করবো। করুন না তদন্ত, দেখবেন সব জায়গা থেকে এই ধরনের মতামত উঠে আসছে। তারপরে যখন তারা ভোট দিতে যাচ্ছেন, পেছন পেছন ফেইবের মতো তৃণমূল কংগ্রেসের কর্মীরা লেগে থাকছেন। কিন্তু উপহাস হচ্ছে, ভারতবর্ষের লোকের নির্বাচন প্রক্রিয়া এখন উপহাস হয়ে দাঁড়িয়েছে। একই ধরনের অভিযোগ আসছে হরিয়ানা থেকে, উত্তরপ্রদেশ থেকে, মহারাষ্ট্র থেকে। নির্বাচন কমিশন প্রকৃতপক্ষে তার যে সাংবিধানিক দায়িত্ব পালনে ব্যর্থ হচ্ছেন, এতে প্রজাতন্ত্র টিকবে কিনা সন্দেহ আছে। স্যার উপনির্বাচনের সব কেন্দ্রেই সমাজের বিভিন্ন স্তরে এই প্রশ্নটা উঠছে। আমরা দেখলাম যে উপনির্বাচনের প্রায় সব কেন্দ্রে জামানত খোয়ালো বাম, কেন বারবার এরকম ফলাফলের সম্মুখীন হতে হচ্ছে? এতেও বিস্মিত হওয়ার কিছু নেই। জামানত খোয়াচ্ছে, আবার পরবর্তীকালে সঠিকভাবে ফিরে আসবে। তার সংগঠন বুথ ভিত্তিক যে কারণগুলো আমি বললাম সেই কারণগুলোকে মোকাবিলা করতে পারলেই দেখবেন কোনো অসুবিধে নেই। আর যেখানে মোকাবিলা করতে পারছে সেটা স্থানীয় স্তরে হলেও দেখুন তৃণমূলের ভোট করতে দিচ্ছে না।
এই উপনির্বাচনের আগেই দুর্গাপুরে মহিলাদের কোঅপারেটিভ নির্বাচন, সেই নির্বাচন ওরা করতে দেয়নি, হামলা করেছে, গুন্ডামি করেছে, ভোটারদের ওখান থেকে ভয় দেখিয়ে তাড়িয়ে দিয়েছে। যদি ওরা সত্যি সত্যি সর্বোচ্চ মনে করবে যে আমাদের প্রতি মানুষের আস্থা আছে, তাহলে কোঅপারেটিভ নির্বাচনে হামলা করবে কেন? ট্রেড ইউনিয়ন নির্বাচনে হামলা করবে কেন? কলকাতার বুকে একটা কারখানায় ট্রেড ইউনিয়ন নির্বাচন আটকাবার জন্য সরকারের আপ্রাণ প্রয়াস ছিল, আদালত থেকে আমাদের অর্ডার করে নির্বাচন করাতে হয়। সুতরাং এখান থেকেই প্রমাণ হয় যে তৃণমূল কংগ্রেস কখনোই নিজের ওপর আস্থাশীল নয়। যদি নির্বিঘ্নে ভোট হয়, ভয়ভীতিহীন ভোট হয়, তারা জিততে পারবেন এটা ওরাও বিশ্বাস করেন না। স্যার, এই যে উপনির্বাচনে বামেদের যে ফলাফল, কার্যত এবার সেই ফলাফল নিয়েই গান বেঁধেছেন কুণাল ঘোষ। তার গান হলো আর কবে সিপিএম 0 থেকে 1 হবে। তো অর্থাৎ বুঝলাম না, সিপিএম 0 থেকে 1 হচ্ছে না, কুণাল বাবুর এত ব্যথা কেন? তাহলে কি কুণাল বাবুর মনে এখনো ভয়টা আছে যে সিপিএম উঠে আসতে পারে? আমি না এই অঙ্কটা বুঝি না, যে শূন্য, যার অস্তিত্ব নেই, তাকে নিয়ে এত আলোচনা, এত সময় নষ্ট। তার মানে ওরা জানেন মনে প্রাণে যে আসল শক্তি, যে শক্তি লড়াই করছে তা হচ্ছে সিপিএম, সে ভোটের বাক্সে শূন্য হোক আর না হোক। আমরা সাম্প্রতিককালই স্যার দেখলাম সিপিএমের পক্ষ থেকে ইলেকশনের উপর ইলেকশন স্ট্র্যাটেজির একটা টিম গঠন নিয়ে সাম্প্রতিককালে একটি বিজ্ঞাপন দেওয়া হয়েছে, মানে কর্মখালির বিজ্ঞাপন আমরা ওয়েব মিডিয়ায় দেখতে পাচ্ছি। বিশেষত কুণাল ঘোষ বলছেন যে ওরা কর্মখালির বিজ্ঞাপন দিয়েছে না, ওদের প্রথম পদটা হওয়া দরকার রাজ্য সম্পাদকের পোস্ট। মোহাম্মদ সেলিম দলটাকে তো সাইনবোর্ড থেকে ভিজিটিং কার্ড করে দিল। দেখুন, এই ভদ্রলোককে আমি বলেছি না বদ্ধ উন্মাদ, এই বদ্ধ উন্মাদের কথা জবাব দিতেও না আমার খারাপ লাগে। উন্মাদের মতো বকে যাচ্ছে, বকে যাক। তৃণমূল কংগ্রেসের তথ্য প্রযুক্তি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য বলছেন যে সিপিএম আর বিজেপি মিলে 150 গ্রাম ভোট পেয়েছে। কি বলবেন? ওই একই তো, কোন স্কুলের ছাত্র বুঝতে হবে তো, কোন স্কুলের ছাত্র এটা বুঝতে হবে, এবং সেখান থেকে কি উৎপন্ন হয়, কি কোয়ালিটির ছাত্র উৎপন্ন হয় এটা পরিষ্কার। সেই কোয়ালিটির রিফ্লেকশন ঘটছে কথাবার্তায়। আরজিকরের যে ঘটনা আমরা দেখেছিলাম, আরজিকরের যে ঘটনা, সেই ঘটনার পরে এই নির্বাচনে আরজিকরের ঘটনা কোনো প্রভাব ফেললো না, প্রতিবাদে জনগণ ভোট বাক্সে ঠন ঠন কেন? আমার তো আবারও প্রশ্ন, যে জনগণ কি স্বাধীন ভয়ভীতিহীন পরিবেশ পেয়েছেন নির্বাচনের জন্য? শুধু ভোটের দিন আমি পুলিশ দাঁড় করিয়ে দিলাম সেটা কিন্তু নয়। এই যে কথাগুলো আমি বললাম, আপনারা সার্ভে করুন না, গ্রামে গিয়ে প্রতিটা বাড়িতে জিজ্ঞাসা করুন যে আপনাদের কিভাবে এইসব কি বলা হয়েছিল, দেখবেন কি উত্তর পান। তৃণমূল কর্মীরা তাদের বাড়িতে গিয়ে কিরকম থ্রেট করেছেন, এই সমস্ত তো পরিষ্কার বেরিয়ে আসবে। এবং সেটা তারা করতে পেরেছেন যেহেতু বামেদের সংগঠনটা দুর্বল। বুথ স্তরে যদি বামেদের কর্মীরা এটা রুখে দাঁড়াতে পারে, তাহলে তৃণমূল লোকেরা পালিয়ে বেড়াবে কেন? ওদের নৈতিকতা নেই, নৈতিকভাবে ওরা ভীত, নৈতিকভাবে ওরা পরাজিত। আমি তো দেখেছি এক সময় গ্রামে গিয়ে, যখন যাই তখন তৃণমূল কংগ্রেসের লোকেরা পালিয়ে যান, গরিব মানুষের কাছে ওখানে পৌঁছে। কিন্তু আমরা যেই চলে আসি তারপরে আবার তারা জড়ো হন। সুতরাং যারা মরালি খাবার, তাদের মোকাবিলা করা কঠিন কাজ নয়, আমাদের কর্মীদের সেই কাজটা করতে হবে। আচ্ছা, ডাক্তারদের অরাজনৈতিক আন্দোলন কোথাও কি মাইলেজ দিল তৃণমূল? অরাজনৈতিক বলে কিছু হয় না এ সমাজে, অরাজনৈতিক কথাটাই হচ্ছে সবচেয়ে বড় ক্ষতিকারক এবং প্রতিক্রিয়াশীল কথা। কি অরাজনৈতিক? একটি মেয়ে খুন হয়ে গেলেন অরাজনৈতিক? একটি হাসপাতালের গোটা প্রশাসন তারা খুনকে আড়াল করার চেষ্টা করলে এটা কখন অরাজনৈতিক হতে পারে? একটি হাসপাতালে দুর্নীতি হচ্ছে তখন অরাজনৈতিক হতে পারে? আসলে অরাজনৈতিক বলে এরা না আন্দোলনের তীব্রতা এবং আন্দোলনের নির্দিষ্ট সূচিমুখ নষ্ট করেছে। আচ্ছা, ভোটের ফল বের হতে কার্যত আরজিকর ইস্যুতেও বিরোধীদের তোপ দেখেছে শাসক দলের প্রতিনিধিরা। তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক তিনি তো সাফ বলছেন যে তিলোত্তমার জন্য আমরা মানসিকভাবে দুঃখিত, আমরা মনে করি এই ধরনের ঘটনা বাঞ্ছনীয় নয়। কিন্তু যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে এই ঘটনার জন্য কাঠগড়ায় দাঁড় করেছে তাদের ধিক্কার জানাই। আমার বোনের মৃত্যুকে নিয়ে যারা রাজনীতি করছে তাদের বিরুদ্ধে নৈহাটির মানুষ রায় দিয়েছে। প্রথমত উনি তো বোন বলে মনে করেন, হয় না মৃত্যুর পর মনে হচ্ছে বোন হলে পরে তখন তিনি সেদিনই ঝাঁপিয়ে পড়তে পারতেন যে আমার বোনের এরকম কলম ভাবে তার উপর আক্রমণ হলো কেন। আর ওর নেতৃত্ব নিজেই বলেছেন যে তিনি সকাল থেকে মনিটর করেছেন। কি মনিটর করেছেন? জ্বরটা দিন। আমি তো পরিষ্কার অভিযোগ করছি, এই যে মনিটর করেছেন সেই মনিটরটা তিনি করেছেন কিভাবে সাক্ষ্য লোপাট করা যায়। আজকে সিবিআই তদন্ত করছে, সাক্ষ্য লোপাটের বিষয় নিয়ে চার্জশিট দাখিল হবে।
সুতরাং আমার বোনের জন্য আমি দুঃখিত বলে মনে মনে আমি খুব পুলকিত যে আমার বোনের যা হয়েছে হয়েছে, আমরা এর থেকে ফয়দা লুটে নিলাম। এই ধরনের তথাকথিত আবেগকে না আমি কোনো মতেই প্রশ্রয় দিতে রাজি নই, বরং আমি ঘৃণা করি। স্যার, আমার শেষ কয়েকটা প্রশ্ন আপনার কাছে। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন তার সরকার মানুষের পাহারাদার, এমন মন্তব্য তিনি করেছেন। তিনি সোশ্যাল মিডিয়া লিখেছেন যে মানুষই আমাদের ভরসা, আমরা সবাই সাধারণ মানুষ, এটাই আমাদের পরিচয়, আমরা জমিদার নই, মানুষের পাহারাদার। আপনাদের আশিস আজীবন হৃদয় স্পর্শ করবে। জয় বাংলা। মানুষের পাহারাদার তাই আজকে কৃষকরা ফসলের দাম পায় না, আত্মহত্যা করে। মানুষের পাহারাদার তাই তৃণমূল কর্মীরা ধর্ষণের সঙ্গে যুক্ত হয়ে পড়ে। মানুষের পাহারাদার সেই জন্য তৃণমূল কর্মীরা দিনের বেলায় কলকাতা শহরের বুকে শুট আউট করে। মানুষের পাহারাদার তাই তৃণমূল কর্মীরা বেআইনি নির্মাণের সঙ্গে যুক্ত থাকেন। এই সবই তো মানুষের পাহারাদারের ব্যাপার। একেবারে ঠিক যেমন নরেন্দ্র মোদী বলেছেন আমি চৌকিদার, এবং চৌকিদার হয়ে তিনি আদানিকে রক্ষা করছেন, ভারতবর্ষকে ডোবাচ্ছেন। একই শব্দ বন্ধ ঘুরে ফিরে আসছে, একই স্কুলের পড়াশোনা এদের। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে আগামী 10 বছর বাদে যদি আমার মৃত্যু হয়, আমি চাই না আমার নামে কোনো স্ট্যাচু হোক, মানুষ মনে রাখে তার কাজে আর তার ছবি হৃদয়ে থাকে। আসলে ওর গোপন একটা ইচ্ছে আছে যে আমার নামে স্ট্যাচু হোক। ওর এক ভক্ত একসময় বলে ফেলেছিল ওর নামে মন্দির হবে। এখন এত ঘৃণা ছড়াচ্ছে ওর নামে চারিদিকে দিকে, মন্দিরের তত্ত্ব ভুলে গেছেন। এখন উনি নিজে বলছেন একটা স্ট্যাচু যেন হয়, ভাই তোরা করিস, আমি মরে গেলে আমি ভুলে যাস না। এই আকুতিটাই এ বক্তব্যের মধ্য দিয়ে প্রকাশ পেয়েছে, অন্য কিছু নয়। ওর কখনো শুনেছেন ভারতবর্ষের কোনো রাজনীতিবিদ বলেছেন যে আমার মৃত্যুর পর যেন স্ট্যাচু না হয়? গোপন আকাঙ্ক্ষা ছাড়া মনস্তত্ত্ববিদদের সঙ্গে পরামর্শ করুন, তারা দেখুন আমার কথাই বলবেন যে ওটাই ওর একমাত্র মনের আকুতি এখন, যে ওর নামে একটা স্ট্যাচু হোক। স্যার, রাম রেড পুলিশ কর্মীদের সুন্দরবনে বাঘ পাহারায় পাঠাবো, একদম হুঁশিয়ারি দিচ্ছেন কুণাল ঘোষ। হ্যাঁ, কুণাল ঘোষ আমি বললেন বদ্ধ উন্মাদ। এখন উন্মাদরা উন্মাদের মতো কথা বলবেন, সেটা নিয়ে কোনো চিন্তা নেই। উনি বলে যান, এ তো সব কথা যত বলবেন তত ওর পাগলামো নিয়ে লোকে বাজারে তালি বাজাবে। আমার শেষ প্রশ্ন আপনার কাছে। কোচবিহারের সেতাই কেন্দ্রে ফরওয়ার্ড ব্লক এবং আলিপুরদুয়ার জেলার মাদারিহাট ক্ষেত্রে আরএসপি পার্টির প্রার্থীরা 2% ভোট পেয়েছে। শুধুমাত্র বামফ্রন্টকে টিকিয়ে রাখার সাথে সাইনবোর্ড সর্বস্ব পার্টগুলো করে বেড়াতে হবে কেন? দেখুন, আন্দোলনের মধ্য দিয়ে বিভিন্ন মঞ্চ তৈরি হয়, আন্দোলনের মধ্য দিয়ে বিভিন্ন ফ্রন্ট তৈরি হয়, এবং আন্দোলনের মধ্য দিয়েই বিলুপ্ত ঘটে যারা অপ্রয়োজনীয় হয়ে পড়ে। সুতরাং আগাম আমরা বসে এখানে আলোচনা করে কিছু করতে পারবো না। মানুষ মাটিতে যারা লড়াই করছেন তারাই ঠিক করে নেবেন যে তাদের নেতাকে এবং তারা কোন দলের সঙ্গে থাকবেন। আলিপুরদুয়ার বা সিতাই বললেন, সেখানে মানুষ ধীরে ধীরে এসে পথেই যাচ্ছেন।